মানুষ জানতে পেরেছে যে শূন্য পেয়েও নিয়োগ পায়, সাদা খাতা জমা দিয়েও নিয়োগ পায়, পরীক্ষা না দিয়েও নিয়োগ পায়, মেধা তালিকার পেছনে থেকেও নিয়োগ পায়। এই সমস্ত কলঙ্কজনক ন্যাক্কারজনক ঘটনাগুলো পশ্চিমবঙ্গ মানুষের কাছে তুলে ধরাটা একটা নাগরিক হিসেবে দায়িত্ববোধ আমাদের কাজ করেছে এবং সেটা আমরা করতে পেরেছি। 1087 দিন কেটে গেছে এবং বারে বারে আপনারা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেয়ে এসেছেন রাজ্য সরকারের কাছ থেকে, সেটা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে হোক, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এর আগে মাঝখানে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আপনাদের সঙ্গে কথা বলে সেমভাবে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টা ফেলে রাখতে। এতগুলো দিন কেটে যাবার পরেও আপনারা এই সরকারের কাছে আস্থা রাখছেন যে আপনাদের সুরাহা হবে? আমরা ঠিক সরকারের কাছে আস্থা রাখা বলছি না, আমরা সত্যের প্রতি আস্থাটা রাখছি। কারণ আমরা যে সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে বা যে সমস্ত বিষয়ে দুর্নীতির মাধ্যমে আমরা আজকের রাস্তায় নেমেছি, এইটা তো গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিষ্কার। সুতরাং এই সরকার আমাদের নিয়োগ দেবে, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে সত্যের ওপর দাঁড়িয়ে আছি সেটা প্রতিষ্ঠা পাবেই। আজ না হোক কাল এ সত্য সরকারের মাধ্যমে কিংবা কোর্টের মাধ্যমে যে কোনো পন্থাতে, আমরা সব পন্থায় লড়াইটা চলছে, যে কোনো একটা ওয়েতে বা দুটো ওয়েতেই হতে পারে, সম্মিলিতভাবে আমাদের এই সত্য প্রতিষ্ঠিত হবে, আমাদের নিয়োগ হবে। এতগুলো দিন আপনারা ধর্ণা দিচ্ছেন, আপনাদের প্রত্যেকের পরিবার রয়েছে, এই লড়াইটা মানে কতখানি কষ্টের? দেখুন, গোটা পশ্চিমবঙ্গ আজকে দুর্নীতির বেড়াজালে বা দুর্নীতির আবহে ঘায়েল হয়ে আছে। এইরকম একটা পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গা থেকে লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। সুতরাং এই লড়াই যে একটা কঠিন লড়াই, এই লড়াই যে আমাদের একটা ঝুঁকির লড়াই, জীবনের ঝুঁকি বলুন, মানসিক যন্ত্রণার ঝুঁকি বলুন, পরিবারের ঝুঁকি বলুন, সর্বোপরি প্রশাসনিক যে প্রেশার বলুন, বা আমাদের যে মানসিক টলারেন্স, মানসিক যে প্রচণ্ড রূপে হ্যারাসমেন্ট হচ্ছে, আমরা এই সমস্ত দিক থেকে লড়াইটা মোটেই সহজ নয়। বর্তমানে দিনে দিনে লড়াইটা কঠিন হচ্ছে, তবে এটাও ঠিক, লড়াই যত কঠিন হয় জেদ তত বাড়ে এবং সাফল্যের জায়গাটা তত শক্তিশালী হয়। মমতা ব্যানার্জিকে সরাসরি কোনো বার্তা দিতে চাইবেন? সরাসরি বার্তা তো ওনাকে একাধিকবার দেওয়া হয়েছে, উনিও সরাসরি আমাদের মঞ্চে এসেছিলেন। সামনে লোকসভা ভোট, সেটার কথা মাথায় রেখে। লোকসভা ভোট হলেই আমাদের মনে পড়ে যায় 2019 সালে লোকসভা ভোটের ঠিক প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মঞ্চে এসে দাঁড়িয়ে সেই প্রেস ক্লাবের সামনে উনি বলেছিলেন যে মেধা তালিকার কাউকে বঞ্চিত করা হবে না। ওনার সেই ঘোষণা আমরা প্রচণ্ডভাবে আস্থা রেখেছিলাম, কিন্তু সেই ঘোষণায় থেকে গেছে। তারপরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেল। আজকে যারা ঘোষণা দিয়েছিলেন যাকে নিয়ে, সেই পার্থ চট্টোপাধ্যায়, সেই কলঙ্কিত ব্যক্তিত্ব আজকে জেলে। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, সেই র্যাকেটে যারা যারা ছিলেন প্রায় সকলে কিন্তু আজকে বিচারাধীন এবং তারা জেল কাস্টাডিতে আছেন। তাই এক্ষেত্রে আমাদের এই লড়াই একদিকে যেমন আমাদের নিয়োগের জন্য লড়াই, অন্যদিকে তেমনি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী জানতে পারত না যে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা নিয়ে এত বড় দুর্নীতি হয়ে চলেছে, যেটা লোকচক্ষুর আড়ালে ছিল। সেটা কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমেই লোকের কাছে পৌঁছেছে। মানুষ জানতে পেরেছে যে শূন্য পেয়েও নিয়োগ পায়, সাদা খাতা জমা দিয়েও নিয়োগ পায়, পরীক্ষা না দিয়েও নিয়োগ পায়, মেধা তালিকার পেছনে থেকেও নিয়োগ পায়। এই সমস্ত কলঙ্কজনক ন্যাক্কারজনক ঘটনাগুলো পশ্চিমবঙ্গ মানুষের কাছে তুলে ধরাটা একটা নাগরিক হিসেবে দায়িত্ববোধ আমাদের কাজ করেছে এবং সেটা আমরা করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে কোর্টের মাধ্যমেও মানুষের চোখ খুলে দিতে আমরা পেরেছি। এত যে কোর্টে বিভিন্নভাবে হেয়ারিং চলছে, প্রত্যেকটা হেয়ারিংয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মাটি, অর্থাৎ আন্দোলনের মাটি। আন্দোলনের মাধ্যমেই আমরা একের পর এক এভিডেন্স জড়ো করে আমরা উকিলের মাধ্যমে কোর্টে গেছি এবং কোর্টে তার হেয়ারিং আজকে চলছে। এই এত বিষয়ে যে বিরাট একটা চলছে, ব্যবস্থাপনা চলছে বলুন, একটা বিরাট চক্র চলছে, এই টোটাল কার্যাবলীটা সংগঠিত হতে পেরেছে কিন্তু এই একরকম ভুভুক্ষ অবস্থায় হতদরিদ্র পরিবারের সন্তানগুলোর লড়াইয়ের ফল, এটা বলা যেতে পারে। এতগুলো দিন কেটে গেছে, 1087, প্রায় 3 বছর। এর পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের কি হবে যদি আপনাদের এই সমস্যাটা দিনের পর দিন এইভাবে বাড়তে থাকে, দিন কেটে যায়, আপনাদের সমস্যার সুরাহা না হয়? দেখুন, আমাদের এই লড়াইটা যেহেতু দীর্ঘ প্রায় 4 বছর হতে চলবে, এই লড়াইয়ের বিভিন্ন মাত্রায় বিভিন্ন স্টেপ আমরা নিয়েছি। 1000 দিনের একটা স্টেপ নেওয়া ছিল, 500 দিনের সময় একটা 72 স্টেপ নেওয়া হয়েছিল। তারপরে আমরা বিভিন্নভাবে প্রায় 20 বারের কাছাকাছি আমরা রাস্তায় নেমেছি।
আমরা এই সুরাহার জন্য আমরা কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। সেই পদক্ষেপগুলো অগ্রিম আমরা ঘোষণা করি না, পরিস্থিতি সাপেক্ষে আমরা হঠাৎ করে সেই পদক্ষেপগুলো গ্রহণ করি। আপনাদের দ্বারা আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রী মানে শিক্ষকের থেকেই তো ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়ে বড় হয়, সেই শিক্ষকরাই দুর্নীতির এই বেড়াজালে পড়ে আটকে রয়েছে। আপনার মনে হয় এই যে পশ্চিমবঙ্গ, এই যে কলকাতা, যাকে আমাদের সাংস্কৃতিক কেন্দ্র ভারতবর্ষে, তার সমস্ত জায়গা থেকে কোথাও কি সম্মানহানি হচ্ছে না? হ্যাঁ, দেখুন, সম্মান হানি হয়েছে এটা তো অবধারিত। কারণ চোখের সামনে যখন দেখতে পাওয়া যায় শূন্য পাওয়া একজন শিক্ষক, একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র বা মাধ্যমিকের ছাত্র, সেও সাদা কাদা টিভিতে দেখছে এবং তারই স্যারের নাম দেখছে যে শূন্য পেয়ে 53 হয়েছে। সুতরাং সেই শিক্ষকটা তার চোখের সামনে যখন পড়াতে আসবেন, অটোমেটিক্যালি তার প্রতি একটা বিতৃষ্ণা, ঘৃণা এবং সম্মান হানিকর একটা মানসিক পরিস্থিতি তৈরি হয়ে যাবেই। এটা যে কোনো স্টুডেন্টেরই হবে, সেখানে আমি থাকলে আমার হবে, আপনার থাকলে আপনারও হবে। সুতরাং এই জায়গাতে একটা সম্মান হানিকর একটা ব্যাপার হয়ে আসছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন রকম হাতের কাজের মাধ্যমে বা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা তুলে ধরছেন লড়াইয়ের চিত্র, তারা আশাবাদী এবং এই যে লড়াইগুলো একের পর এক হচ্ছে তাদের মনে নাড়া দিচ্ছে যে না, পশ্চিমবঙ্গ যে কালো অন্ধকার ঘনিয়েছে সেই কালো অন্ধকারের বিরুদ্ধে এক শ্রেণীর যারা যোগ্য শিক্ষক তারা মাঠে লড়াই করছে এবং এই লড়াইকে তারা স্কুলের মধ্যে থেকে কুর্নিশ জানায়। তার বাস্তব চিত্র আমরা বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পাচ্ছি। অ্যাজ ইউ লাইক, গো অ্যাজ ইউ লাইক, সেখানে বহু স্কুল আমাদের এই মঞ্চের ফরম্যাটকে তারা তুলে ধরেছে। আমরা যোগ্য শিক্ষক, অযোগ্য শিক্ষক চাই না, আমরা সাদা কাটা শিক্ষক চাই না, এই বার্তাগুলো তো গোটা পশ্চিমবঙ্গ মানুষের বিশেষভাবে নাড়িয়ে দিচ্ছে। সুতরাং আমাদের এই আন্দোলন একদিকে যেমন শিক্ষকদের সম্মানহানির দিকটা চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছে যে না, আগামী দিনে শিক্ষক নিয়োগ করতে গেলে এই ধরনের ভয়ঙ্কর ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, ভবিষ্যৎ প্রজন্ম সেটা নিয়ে ভাববে। তো পরবর্তী মানে সামনেই যেহেতু লোকসভা ভোট, পরবর্তীতে কি আপনাদেরকে আমাদের রাজ্যের পরিবর্তনের ডাক দিতে দেখা যেতে পারে? আপনারা কি তার পক্ষপাতী? দেখুন, আমি যদি এখানে রাজনৈতিক কোনো মঞ্চে থেকে কথা বলতাম তাহলে সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য বলতে পারতাম। কিন্তু যেহেতু এটা একটা অরাজনৈতিক মঞ্চ, এই অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক পরিবর্তনের ডাক দেওয়াটা শোভা পায় না। আমরা শুধু একটাই বিষয়ে লড়াই করছি, আমাদের হকের চাকরিটা আমরা ফিরে পেতে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুর্নীতির অপসারিত হোক। এই দুটো মূল পয়েন্টের উপর আমাদের আন্দোলন আছে। এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.